বিয়ের 2 বছর পরও মা হতে পারেনি বলে তোমার বাড়ির সবাই আমাকে কত কথা শোনাতে লাগলো। এমনকি তোমার মা আমাকে বাঁচা মেয়ে পর্যন্ত বলেছেন। আমি সারা দিন কেঁদে যখন তোমাকে আমার মনের দুঃখের কথাগুলো বলতাম, তুমিও বলতে শুরু করলে সব পুরুষই চায় তার পরের জেনারেশন পৃথিবীতে রেখে যেতে। বাবা হওয়ার ইচ্ছা সবার থাকে, আর এই চাওয়াটা তো কোনো অন্যায় নয়। আমার মা বাবাও কি নাতি নাতনির মুখ দেখতে চায় না? জোর করে কান্না চেপে রাখা ছাড়া আমার কাছে আর কোনো উত্তর ছিল না সেদিন। কারণ মেডিকেল টেস্ট করে ডাক্তারবাবু বলেছেন আমার ইউটেরাসে একটা প্রবলেম আছে। অনেক দিন চিকিৎসা করলে হয়তো কনসিভ করতে পারবো কোনো একটা সময়। তোমার বাড়ির সব লোক চিনে শুনে আমাকে অপমান করতেন রোজ। তাদের কথা যেটার কোনো সম্পূর্ণ নিশ্চয়তা নেই, তার জন্য শুধু শুধু টাকা খরচ করে কি লাভ? তাছাড়া টাকা খরচ করলে শেষ পর্যন্ত যে সফল হবে তার কি গ্যারান্টি আছে? তোমার বাড়ির সবাই তোমার আরেকটা বিয়ে দেবার কথা রোজ শোনাতে লাগলো আমাকে। ধীরে ধীরে তুমিও রাজি হবার মত প্রকাশ করতে লাগলে। আমার অবস্থা তখন অনেক বাড়িতে থাকা কুকুরের মতো হতে লাগলো, যাকে সবাই সারাদিন কথা শোনানোর পর বেশি হয়ে যাওয়া খাবারগুলো খেতে দিত। আমি বুঝতে পারছিলাম না কি করব। এভাবে অপ্রয়োজনে হয়ে বেঁচে থাকবো, নাকি নিজেকে শেষ করে আমার বৃদ্ধ বাবা মাকে বাকি জীবনটা শোক পালনের জন্য ছেড়ে যাব। শেষ পর্যন্ত ডিভোর্স নিয়ে বাবা মায়ের কাছে চলে গেলাম। বাবা মায়ের কাছে তার সন্তান কোনোদিন বোঝা হয় না। 1 বছর বাবা মায়ের কাছে ছিলাম, তাদের সাথে নিজের দুঃখগুলো সঙ্গী করেই। হঠাৎ একদিন সৌভিকের সাথে দেখা হয় আমার। ও আমার স্কুলের বন্ধু। অনেকদিন ওর সাথে দেখা হয়নি। স্কুল ছাড়ার পর থেকে যোগাযোগও ছিল না। ও ইঞ্জিনিয়ারিং করার পর কর্ণাটকে একটা চাকরি নিয়ে চলে যায়। বউ নিয়ে ওখানেই থাকতো। গত বছর ডেলিভারির সময় ওর বউ মারা যায়। সন্তানটাও বাঁচেনি। গত 1 বছর ধরে ও খুব কষ্টে আছে। আমার সব কথা ওকে বলেছি নিজেকে হালকা করার জন্য। ও আমাকে ওর গল্প শোনাতে লাগলো। আমি নিজের ছোটবেলার বন্ধুকে পেয়ে তার সাথে গল্প করে নিজেকে অনেকটা হালকা করে নিয়েছি। সৌভিক প্রায়ই আমাদের বাড়িতে আসতো। বাবা মা ওকে খুব ভালোবাসে। একদিন হঠাৎ ও আমার বাবাকে বলে, মেসোমশাই, আমি অপর্ণাকে বিয়ে করব। এরকমটা শুনতে আমি প্রস্তুত ছিলাম না। জোরে বলে উঠলাম, এই কি বলছিস তুই? তুই আমার ভালো বন্ধু। তোকে আমার দুঃখের কথা বলেছি মানে এই নয় যে তুই আমাকে সিম্পাথি দেখাবি। তাছাড়া আমার ফিজিক্যাল প্রবলেমটাও তো তুই জানিস। ও কোনো কথা শুনেনি। পরের মাসে আমাদের বিয়েটা হয়ে যায়। ও আমাকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে 3 বছর ধরে। এখন আমার 1.5 বছরের একটা মেয়ে আছে। আমরা এখন অনেক সুখী। আগের দুঃখগুলো এখন আমাকে দেখে হিংসে করে। আজ এতগুলো বছর পর তোমার এক বন্ধুর সাথে দেখা হলো স্টেশনে। সে বলল আমার আসার পরপরই নাকি তোমার বাড়ির সবাই মিলে তোমায় বিয়ে দিয়েছিলেন। কয়েক মাস পর তোমার একটা অ্যাবডোমিনাল অপারেশন হয়েছিল। সেই সময় অজান্তেই একটা ভুলের জন্য ইনফেকশন হয়ে গিয়েছিল তোমার। মেডিকেল রিপোর্ট, তুমি আর কোনোদিন বাবা হতে পারবে না। এই কথাগুলো শুনে সব থেকে বেশি কষ্ট আমিই পেয়েছি। কারণ তুমি কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না বলে আমারই বেশি কষ্ট হয়েছিল। কারণ এই বাবা ডাক শোনার জন্যই তো তুমি আমাকে ছেড়েছিলে। আর হ্যাঁ, তোমার বন্ধু বলল তুমি নাকি দুঃখ করেছো আমার জন্য, আমার কাছে ক্ষমা চাইবে বলেছ। তোমাকে ক্ষমা করার যোগ্যতা আমার নেই। শুধু একটা কথা বলতাম তোমার সাথে দেখা হলে, সেটা হলো মানুষ একটা সময় তার ভুলটা ঠিকই বুঝতে পারে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়, সব হারিয়ে যায় জীবন থেকে। খুব
ইচ্ছে করছিল তোমার বাড়ি গিয়ে একবার অন্তত তোমার দুঃখটাকে সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু যেতে পারলাম না। তোমার বাবা মা আমার কাছে ছোট হন কয়েক মুহূর্তের জন্য, এটা আমি চাইনি। দূর থেকেই প্রার্থনা করি তোমাদের সবার জন্য। ওপরওয়ালা তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন। ধন্যবাদ। কলমে আফতাব মল্লিক।